আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক গত রাতে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন অসুস্থ থাকা আহমদ রফিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। শেষ দিকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আগামীকাল সকাল 11টায় ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল মেডিকেল কলেজে মরণোত্তর দেহদান করে গেছেন আহমদ রফিক। ইফতেখার রেজা রিপোর্ট। পরিসমাপ্তি ঘটল একটি অধ্যায়ের। না ফেরার দেশে চলে গেলেন ভাষা সৈনিক, কবি ও প্রাবন্ধিক আহমদ রফিক। বৃহস্পতিবার রাত 10:12 রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 21 পদকজয়ী গুণী এ লেখকের। মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করা আহমদ রফিক একাধারে কবি, গবেষক, প্রাবন্ধিক, ভাষা সংগ্রামী ও রবীন্দ্র চিন্তাবিদ হিসেবে দুই বাংলাতেই ছিলেন সমাদৃত। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, সমাজ ভাবনা, বহুমাত্রিক চিন্তাধারায় নির্মিত ছিল তার লেখনী। অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। ডাক্তাররা জানালেন যে 10:12 উনি একটা ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট করেছেন এবং তারপরে ওনার হৃদক্রিয়া বন্ধ হয়ে গেছে। শনিবার দিন বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ESR বাড়তি ছিল, অন্য সমস্যা, সোডিয়াম কম ছিল, এইগুলিতে অনেক রোগে জড়ায় ধরছিল। 2006 সালে স্ত্রী মারা যাবার পর একাকী জীবনযাপন করছিলেন নিঃসন্তান আহমদ রফিক। গত 11 সেপ্টেম্বর ল্যাব এইড হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় গত রোববার তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃত্যুর আগে নিজ মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজ হাসপাতালে দান করে গেছেন। আহমদ রফিক চলে গেলেও তার চিন্তা, কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। আহমদ রফিক 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নে ভর্তি হন। তবে ফজলুল হক হলের আবাসিক সুবিধা না পেয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন এবং 1958 সালে MBBS পাশ করেন আহমদ রফিক। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। সহিংসতার পর সপ্তম দিনের মতো খাগড়াছড়ি ও গুইমারায় 144 ধারা অব্যাহত রয়েছে। তবে ভয় ভীতি কাটিয়ে খাগড়াছড়ি ভ্রমণে যাচ্ছেন পর্যটকরা। ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক জীবনযাত্রা। খাগড়াছড়ির প্রধান হাটবারে গতকাল সমাগম হন পাহাড়ি ও বাঙালিরা। সরগরম হয়ে ওঠে বাজার। এদিকে যুগ্ম ছাত্র জনতার অবরোধ আগামীকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। নিহতদের সৎকার এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য অবরোধ শিথিল করা হয় বলে জানিয়েছিল সংগঠনটি। এদিকে শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। এদিকে খাগড়াছড়ি ও গুইমারার সহিংসতার ঘটনায় 1000-এর বেশি জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে গতকাল 3টি মামলা করেছে। এতে পুলিশের ওপর হামলা, 144 ধারা ভঙ্গ, ভাঙচুর এবং দাঙ্গার অভিযোগ আনা হয়েছে। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধের আদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ থেকে খুলছে আবাসিক হলগুলো। আগামী 5 অক্টোবর থেকে শুরু হবে ক্লাস এবং পরীক্ষা। সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে হল খুললেও আজ ছুটির দিনে শিক্ষার্থীদের তেমন উপস্থিতি ছিল না। গত 31 অগস্ট বিশ্ববিদ্যালয় কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনকারীদের ওপর বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য একাডেমি কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। পরে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, 1 বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যথাযথভাবে ধারণ করছে না অন্তর্বর্তী সরকার। গতরাতে কুষ্টিয়ায় কুমারখালী উপজেলা রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এ সময় কান্নায় ভেঙে পড়েন ডাকসুর ভিপি। উপস্থিত ছিলেন আবরারের স্বজন, জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ডাকসু ভিপি বলেন, শহীদ আবরার জাতীয় ঐক্যের প্রতীক। আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় নির্মমভাবে খুন করা হয় আবরারকে। তারই দেখানো পথে হয়েছে জুলাই বিপ্লব।
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাতের পর থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে আরও জানতে যাচ্ছে বরিশালে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। শাহিন, মাছের আড়তে ইলিশের সরবরাহ এবং নিষেধাজ্ঞায় জেলেদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন? কথা আমি এই মুহূর্তে দেশের অন্যতম যে ইলিশ মোকাম বরিশাল পোর্ট রোডের ইলিশ মোকামে আছি এবং এখানে আমরা আসার পরে খানিকক্ষণ আগেও আমরা কথা বলেছি এখানকার মাছের ব্যবসায়ী এবং ইলিশ জেলেদের সাথে। এবছর যেটি ঘটেছে সেটি হচ্ছে যে ইলিশের আমদানি কিন্তু অনেক কম। ভরা মৌসুমেও জেলেদের জালে তারা ইলিশ পায়নি এবং ট্রলার এবং স্থানীয় যে নৌকোগুলো স্থানীয় নদীতে মাছ ধরে তারা কেউ কিন্তু ইলিশ পায়নি। ইলিশের তীব্র একটা সংকট চলছিল। এর মধ্যে শেষ ৩ দিনে এসে বৈরী আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্ক সংকেত দেয় আবহাওয়া বিভাগ এবং এই সতর্কতা সংকেতের কারণে ট্রলার যেগুলো সাগরে ছিল তারা উঠে এসেছে এবং মাছ ধরা কিন্তু বন্ধ রয়েছে। তো এই যে তীব্র সংকট, এই তীব্র সংকটের পাশাপাশি আজকে মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাচ্ছে ২২ দিনের জন্য ইলিশ শিকার এবং এটি নিয়েও কিন্তু জেলে আর মৎস্য ব্যবসায়ীদের মধ্যে অভিযোগ রয়েছে। তারা বলছেন যে ইলিশের পেটে এখন পর্যন্ত ডিম আসেনি। যেখানে ইলিশের পেটে ডিম আসেনি সেখানে হঠাৎ করে কিভাবে প্রজনন মৌসুম শুরু হয়। তারা এই বিষয়টি বিবেচনা করতে বলেছিলেন সরকারকে এবং তারা বলেছিলেন যে ভালোভাবে গবেষণা করে তারপর যদি প্রজনন মৌসুমের এই সময়টি নির্ধারণ করা হতো এবং সেক্ষেত্রে জেলেরা যদি মাছ ধরার জন্য আরও ২-১ দিন সময় পেতেন তাহলে হয়তো তারা এই লোকসানটা কাটিয়ে উঠতে পারতেন। কথা দর্শক, বরিশাল থেকে ইলিশের বাজারের খবর জানছিলাম। এদিকে সাপ্তাহিক বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী মেজবা হাসান। সেখান থেকে তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। মেজবা, যেমনটি শুনছিলেন বরিশাল থেকে ইলিশের সরবরাহের খবর জানছিলাম আমরা। ঢাকার বাজারে আপনি কেমন পরিস্থিতি দেখছেন? এছাড়া আরেকটি বিষয় জানাবেন, অন্যান্য নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ, যেটা শুনছিলাম আসলে বরিশালে বলছে ইলিশের আমদানি কমের যে কথা বলা হচ্ছিল সেটি অনেক ক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখি যে ট্যারিফ কমিশনের পক্ষ থেকে ইলিশের এই বাড়তি দাম নিয়ে 13টি সুপারিশ দেওয়া হয়েছে। তার মধ্যে প্রধান একটি কারণ তারা দেখানোর চেষ্টা করেছে সেটি হলো যে মাছ ধরার আগে জেলেদের যে দাদন দেওয়া হয় এই দাদন প্রক্রিয়া অতিমাত্রা সুদের নেওয়া হয়। এই দাদনের যে টাকাটা সেই সুদের কিন্তু জেলেরা যখন পরিশোধ করতে সেটা একটি বৃহৎ অঙ্ক, সেখানে এক দফায় দাম বাড়ে। এছাড়া মধ্যস্বত্বভোগীদের ক্ষেত্রে যে অভিযোগ কিন্তু আছে ইলিশের ক্ষেত্রে যে বাজার ভেদে পাইকারি থেকে ঢাকা পর্যন্ত পৌঁছাতে সেটি কিন্তু দাম অনেক ক্ষেত্রে ছাড়িয়ে যায়। আজকে যে কারওয়ান বাজারে আমরা দেখেছি পাইকারি বাজার, এখানে কিন্তু 1 কেজির বড় যেটি ইলিশটা সেটি কিন্তু ৩,০০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে, ৩২৫০ টাকা পর্যন্ত। এবং যেটি 1 কেজি ওজনের ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজন সেটি কিন্তু বিক্রি হচ্ছে ২৮০০ থেকে ২৭০০ টাকায় এমন দামে বিক্রি হচ্ছে। এবং 1 কেজির নিচে যেটি ৫০০-৪০০ গ্রাম সেটি কিন্তু ৮০০ থেকে ১২০০ পর্যন্ত বিক্রি হচ্ছে ইলিশ মাছের দাম। এছাড়া বাজার পরিস্থিতিও কিন্তু বৃষ্টির কারণে অভিযোগ তুলে বৃষ্টির অজুহাতে কিন্তু বাজারেও দাম কিন্তু নিত্যপণ্যের দামও বাড়তে, প্রতিটি সবজির দাম কিন্তু গেল সপ্তাহের থেকে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি বিক্রি হচ্ছে। একই সাথে কিন্তু মুরগির দাম কিন্তু ওঠানামার মধ্যে রয়েছে। এ সপ্তাহে মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এছাড়া যে ডালের দাম কিন্তু গেল সপ্তাহ দুয়েক আগে কিন্তু ডালের দাম বেড়েছে এবং এই যে ডাল কিন্তু ১৩০ টাকা বিক্রি হতে সেটি কিন্তু এখন পর্যন্ত বিক্রি হচ্ছে ১৬০ টাকা পর্যন্ত। তবে আমদানি হয়েছে যে ডাল দেশের বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে যে আমদানি হয়েছে সেটি কিন্তু ১২০ থেকে ৩০ টাকার মধ্যে ভোক্তারা কিনতে পাচ্ছেন। সব কিছু মিলে আসলে সাধারণ মানুষের স্বস্তি নেই আসলে বাজারে এখন পর্যন্ত। যে স্বস্তি আমরা দেখেছিলাম অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে স্বস্তিটা ফিরেছিল সাধারণ মানুষ, সেটি কিন্তু এখন আবার লাগামহীন হয়ে গেছে। এই ছিল বাজার নিয়ে সবশেষ কথা। রাজধানীর বাজার দরের খবর জানছিলাম। এদিকে বাংলাদেশের ব্যাটিং ধস নিয়ে দুশ্চিন্তা বেড়েছে শারজায় খেলা দেখতে যাওয়া প্রবাসী বাংলাদেশিদেরও। তবে শেষ পর্যন্ত জয় পাওয়ার আনন্দ নিয়েই ঘরে ফিরেছেন তারা। বাংলাদেশ অনেক ভালো খেলছে, বাট মাঝখানে যে ওভারগুলো ছিল ওইগুলোর মধ্যে একটু খারাপ খেলছিল, বাট শেষের দিকে নুরুল হাসান সোহান যেমন ভাবে ব্যাটিং করছে আমি অনেক খুশি। ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে, এই জন্য আমরা আবার বলতেছি না, আরেকবার দেখি কি করে। এখন আসছি আলহামদুলিল্লাহ, জিতছে আমাদের, আমরা সফল। একটা সহজ ম্যাচ, আমাদের একটা সহজ ম্যাচ জিতার জন্য, এই ম্যাচটা জিতার জন্য আমাদের লাস্ট একদম ক্ষতি হয়ে গেছে।
সকালের খবর এইটুকু। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।